নমস্কার বন্ধুরা, জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেটগুলি। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। জাতীয় পার্টি একটি বেইমান পার্টি, আরও যা বললেন রাশেদ খান। সেনাবাহিনীর অ্যাকশনকে স্বাগত জানালেন রাশেদ খান। দেশের বাইরে থেকে ক্ষমাটা চাইব কিভাবে, জানালেন ওবায়দুল কাদের। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার। কসবায় পানিতে ডুবে প্রাণ গেল 2 শিশুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। জাতীয় পার্টি একটি বেইমান পার্টি, আরও যা বললেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, জাতীয় পার্টি একটি বেইমান পার্টি। এই পার্টি জনগণের বিরুদ্ধে গিয়ে ভোটাধিকার হরণ করেছে। হাসিনার 1 নম্বর দোসর হিসেবে তারা কাজ করছে। হাসানুল হক এনু, রাশেদ খান মেননরা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু জিএম কাদের চুন্নুরা এখনও গ্রেপ্তার হচ্ছেন না। এর মানে বর্তমান সরকার জাতীয় পার্টিকে প্রোটেকশন দিচ্ছে। বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রাশেদ খান বলেন, বাংলাদেশের জনগণ চায় জাতীয় পার্টি। আওয়ামী লীগ সহ 18 দলের যে দোসররা ছিল তারা আর রাজনীতি করতে পারবে না। ইতিমধ্যে জনগণ 5ই আগস্ট এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখন সরকারকে গ্যাজেট প্রকাশের মাধ্যমে সেই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটাতে হবে। এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, তাদের বিপ্লবী সিদ্ধান্ত নিতে হবে। এই সরকার যদি জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে নেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণ কিছুতেই তা মেনে নেবে না। তিনি আরো বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে জাতীয় পার্টির বৈঠক হয়েছে। এমনকি এমনটাও শোনা যাচ্ছিল প্রধান উপদেষ্টা তাদের সংলাপে আহ্বান জানাবেন। তখন কিন্তু বাংলাদেশের জনগণ প্রতিবাদ জানিয়েছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যেমন জিরো টলারেন্স নীতি রয়েছে, ঠিক একইভাবে জাতীয় পার্টির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি রয়েছে। জাতীয় পার্টি আওয়ামী লীগ একই অপরাধে দোষী উল্লেখ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও জিএম কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তার মানে এই সরকার জাতীয় পার্টিকে সব রকমের সহযোগিতা করছে। সেনাবাহিনীর অ্যাকশনকে স্বাগত জানালেন রাশেদ খান। ঈদযাত্রা উপলক্ষে যাত্রীর কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছে বাস মালিক, চালক ও হেলপারদের একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর কয়েকটি অভিযানের ভিডিও দেখা গেছে। সেনাবাহিনীর এই অ্যাকশনকে স্বাগত জানিয়েছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বাংলাদেশ সেনাবাহিনী দেশের অবস্থা জনগণের সর্বশেষ আশ্রয় ও ভরসার নাম বলে মন্তব্য করেছেন তিনি। শুক্রবার সকাল 10টার দিকে নিজের ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন রাশেদ খান। ফেসবুকে পোস্টে তিনি বলেন, বাস ভাড়া সিন্ডিকেটের বিরুদ্ধে সেনাবাহিনীর অ্যাকশনকে স্বাগত জানাই। সকল সিন্ডিকেট ও অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি, দুর্নীতি, বাণিজ্য, মস্তানি ও রাহাজানি, মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীকে এভাবেই তৎপর হওয়ার আহ্বান করছি। সেনাবাহিনী বাংলাদেশের আস্থা, জনগণের সর্বশেষ আশ্রয় ও ভরসার নাম। গণ অধিকারের এই নেতা আরও লিখেছেন, সমাজটা সুন্দর হোক, জীবনটা নিরাপদ হোক, আর সেই সুন্দর সমাজ ব্যবস্থা বিনির্মাণে আসুন সকলে অন্যায়কে না বলি, সকলে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তুলি। দেশের বাইরে থেকে ক্ষমাটা চাইব কিভাবে, জানালো ওবায়দুল কাদের। গত বছরের জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত অভ্যুত্থানে কমপক্ষে 1400 জন নিহত হয়েছে বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হয়েছে। সেই ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা, এমন প্রশ্নের জবাবে দলটির নেতা ওবায়দুল কাদের বলেন, ক্ষমা চাওয়ার বিষয়ে দেশের মাটিতে, দেশের বাইরে থেকে আমরা ক্ষমাটা চাইব কেমন করে। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের একথা বলেন। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে তিনি বর্তমানে প্রতিবেশী দেশ ভারত কলকাতায় অবস্থান করছেন। সেখান থেকে বিবিসির সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, সবকিছুরই সূত্র হলো দেশ, দেশের মাটিতে বসেই আমরা যদি কোনো কিছু অনুশোচনার, ক্ষমা এসব বিষয় যদি থাকে, তাহলে অবশ্যই আমরা দেশের মাটিতেই আমাদের যে বিশ্লেষণ, আমাদের যে রাজনৈতিক চিন্তাভাবনা, তার প্রতিফলন অবশ্যই হবে। তিনি বলেন, দেশের অভ্যন্তরে যখন শান্তি স্থিতি আসবে এবং আমরা দেশের মাটিতে রাজনীতি যখন করতে পারবো, রাজনৈতিক কর্মকাণ্ড যখন আমরা পরিচালনা করতে পারবো, যদি কোনো ভুল হয়ে থাকে, মানুষকে নিয়ে আমাদের রাজনীতি, এদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে আমরা কখনো পিছিয়ে থাকতে প্রস্তুত নই। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার। সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় হওয়া মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মনির হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সাভার পৌরসভার দক্ষিণ রাজাসনের ঘাসমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার সাদ্দাম সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি দক্ষিণ রাজাসনের ঘাসমহল এলাকার বাসিন্দা মঞ্জুর হোসেনের ছেলে। পুলিশ জানায়, সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলায় সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলার তিনি অন্যতম আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সবার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, সাদ্দাম সবার ছাত্র হত্যার ঘটনায় অভিযুক্ত। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে। 2025 সালের 4 ও 5ই আগস্ট সবার ও আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতা
মানবতার গণ আন্দোলনের ব্যাপক দমনপীড়নের ঘটনা ঘটে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় প্রায় শতাধিক আন্দোলনকারী নিহত এবং সহস্রাধিক আহত হন। কসবায় পানিতে ডুবে প্রাণ গেল 2 শিশুর। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে লেশিয়ারা গ্রামে ও গতকাল বৃহস্পতিবার বিকেলে বিলঘর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলী মেয়র আফসিন ও বিলঘর গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছেলে মুহিন। পানিতে ডুবে 2 শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কসবা থানার পুলিশ পরিদর্শক রিপন দাস। তিনি জানান, শুক্রবার দুপুরে লেশিয়ারা গ্রামের একটি পুকুরে অন্য শিশুদের সঙ্গে খেলা করেছিল শিশু আফসিন। খেলার এক পর্যায়ে অসতর্কবশত আফসিন পুকুরের পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে পুকুর থেকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে বৃহস্পতিবার বিকালে বিলঘর গ্রামেও অন্য শিশুদের সঙ্গে খেলার সময় মহিন নামে 7 বছরের আরেক শিশু মারা যায়। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ দফনের অনুমতি দেওয়া হয়।